আজ আপনার জন্য নেপাল মুখোপাধ্যায়ের লেখা বড় ঘর শুরু হচ্ছে। নেপাল মুখোপাধ্যায়ের বড় ঘর। তারপর অনেক দিন চলে গেল। একদিন অনেক রাত্রে একজোড়া নুপুরের শব্দে আমি বিছানায় উঠে বসলাম। মনে হলো বিবি ঘর থেকে শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। আপনি বিশ্বাস করুন, আমি আর থাকতে পারলাম না। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর খিলটা খুলে অন্ধকার বাগানের দিকে চেয়ে রইলাম। সেই যেখানে চোর কুঠুরি আছে, যার চাতালে আমি প্রথম আপনাকে দেখি। মনে পড়েছে? আপনি আমাকে দেখে মাথাটা নিচু করে ফেললেন, আর রানীমা খানিকটা ঠাট্টা করতে কসুর করলেন না। ঠিক সেই চাতালের উপরে একটা আলো এপাশ থেকে ওপাশ পায়চারি করছিল। সমস্ত শরীরটা আমার দুলে উঠল। আগ্নেয় আলোর দিক থেকে চোখ ফিরিয়ে নিথর অন্ধকারে দৃষ্টিটা ছুঁড়ে মারলাম। মুঠো মুঠো ঘন কালো বাতাস আমার মাথার উপর দিয়ে বয়ে গেল। আবছা গাছের পাতাগুলো অন্ধকারের চাদরে কুঁকড়ে রইল, আর শিশিরের কান্না ঝরল ডালে ডালে। কতক্ষণ আমি চেয়েছিলাম জানি না, কিন্তু পায়চারি করা আলো হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। নুপুরের শব্দ থেমে গেল। বিশ্বম্বর বাবু ডাকলেন, নায়েব মশাই, নায়েব মশাই। আগে ক্যাচ ক্যাচ করে বিবি ঘরের দরজা খুলে গেল। আপনি তো জানেন সেই বসন্ত বাইজিকে, আর এও তো জানেন জমিদার বিশ্বম্বর বাবু বসন্ত বাইজির নাচে রাতের পর রাত কত টাকাই না ঢেলেছেন। আমি জানতাম রানীমা কেন আপনাকে অত ডেকে পাঠাতেন। বসন্ত বাইজির কাছে রাতের পর রাত মদ খেয়ে চলা রানীমাকে আঘাত দিয়েছিল বেশি, আর সেই ক্ষতস্থল যখন জ্বালা করে উঠত তখন আর থাকতে পারতেন না। নায়েব মশায়ের হাত দিয়ে চিঠি ফেলতে পাঠাতেন। আমি জানতাম যে চিঠি আপনাকে দিচ্ছেন। মাঝে মাঝে মনে হতো চিঠিটা একবার খুলে দেখি। পিয়নের সামনাসামনি কতবার গেছি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি বুঝতে পেরেছিলাম আসলে যে দুঃখ রানীমার আছে, রানীমা যা চান সে কথা কখনোই চিঠিতে লেখা থাকবে না। আমি বুঝতে পেরেছিলাম যদি কোনো দিন এর জবানবন্দি দেওয়ার দিন আসে, তবে সেদিনের আলো যেন আমাকে দেখতে না হয়। কারণ আপনি তো জানেন আমি আর তাদের বাড়ির শিক্ষক নই, আর আমাকে জমিদারের গ্রামের স্কুলে শিক্ষকতা করতে হয় না। আমাকে যদি জমিদার বিশ্বম্বরবাবুর মৃত্যু সম্পর্কে সত্য কথা বলতে হয়, তবে লোকে আমাকে বলবে মিথ্যেবাদী, এ অপরিচিতের জুলুম। সেই জন্যে আমি সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, আর সেই জন্যেই রানীমাকে আমার কোনো ঠিকানা জানায়নি। আজ যখন কলকাতার একটি কানাগুলির বাড়িতে বসে আপনার চিঠিখানা পড়ছি, তখন সেদিনের সেই নূপুর ধ্বনির কথা মনে পড়ছে। মনে পড়ছে খাসমহলের একটা ঘর থেকে ভেসে আসা রানীমার কান্না আর নায়েব মশাইয়ের চঞ্চল পদক্ষেপ। আপনি হয়তো শুনলে অবাক হবেন, আমি যেন কেমন বিমনা হয়ে পড়েছিলাম। বেশ মনে পড়ে সেই অন্ধকার আমবাগানের মধ্য দিয়ে আমার লঘু পদধ্বনি কেমন যেন শিরশিরিয়ে উঠেছিল। কখন যে আমি বিবি ঘরের পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম তা জানি না, তবে স্পষ্ট বুঝতে পারছিলাম জমিদার বিশ্বম্বরবাবু মাতাল হয়েছেন। তাকিয়ায় হেলান দিয়ে আঙ্গুল উঁচিয়ে কি যেন বলছিলেন নায়েব মশাইকে। বসন্ত বাইজি, হ্যাঁ, বসন্ত বাইজিকে যদি আজ সামনে পাই, তাহলে আমার এতদিনের পুঞ্জীভূত ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠবে। মনের মধ্যে যে প্রশ্নের পাহাড় জমে উঠেছে আজ, সেগুলো লাভার চাদর হয়ে মুড়ে দেবে বাইজির দেহ। বিশ্বাস করুন, সেদিন বাইজি মদ খায়নি, কিন্তু মাতাল হয়েছিল। মাঝে মাঝে ঢলে পড়ছিল বিশ্বম্বরবাবুর গায়ে। আমি জানালা দিয়ে একবার মুখ বাড়ালাম।
ইচ্ছে করলো একবার রানিমার ঘরে যাই। ধীরে ধীরে শরীরটা জ্বলে উঠল, আর আমি জানালা থেকে নেমে অন্দরমহলের দিকে পা বাড়ালাম। রানিমা, রানিমা, থরথর করে কেঁপে উঠলাম। রানিমা, শুনছেন? দরজাটা খুলুন। খিল খোলার শব্দ হলো। আমি ঝড়ের মতো ঢুকে পড়লাম। যেন সাপ দেখে চমকে উঠলেন রানিমা। আপনি আপনি হঠাৎ এত রাত্রে? কেউ যদি দেখতে পায়? জানি জানি, তবু গলার স্বর বন্ধ হয়ে আসছে। সমস্ত শরীরটা দুলছে। পায়ের তলায় আরেকটা প্রকাণ্ড বরফের পাহাড় সমস্ত শরীরটাকে সংকুচিত করে দিচ্ছে। উপরে ঝাড়লণ্ঠনের আলোগুলো কি করুণ, কি মর্মান্তিক। দেওয়ালে টাঙ্গানো বিশ্বম্বরবাবুর ডাগর ডাগর চোখ দুটো নিষ্প্রভ হয়ে এসেছে। ঝিঝি জিল্লির একটানা শব্দ আছাড় খেয়ে পড়ছে কাচের সার্সির উপর, আর আমি এক দৃষ্টি তাকিয়ে আছি সামনে। হঠাৎ রানিমার ধমক শুনে চমকে ফিরে তাকালাম। তিনি বলছেন, ভুলে যাবেন না, এসেছেন স্কুলে কাজ করতে। কোয়ার্টার পেয়েছেন এখান থেকে অনেক দূরে। এই মধ্যরাতে নিজের ঘর ছেড়ে নিশ্চয়ই ভুল করে এই অন্দরমহলে এসে পড়েননি। জেনে রাখুন বিদ্যুৎবাবু, এর জন্যে আপনাকে অনুশোচনা ভোগ করতে হবে। আপনি ধরা পড়বেন। ধরা পড়ব। ইচ্ছে করল রানিমার ওই সুন্দর মুখখানা এসিড দিয়ে পুড়িয়ে ফেলি। সমস্ত ঝাড় লণ্ঠনগুলো ভেঙে ফেলি খান খান করে। কিন্তু আমি কিছুই করলাম না। আস্তে আস্তে বললাম, ছুরি রানিমা, বাইজির হাতে ছুরি। রানিমা প্রথমটা তাকিয়ে রইলেন ফ্যাল ফ্যাল করে। তারপর ভীষণ জোরে চিৎকার করে উঠলেন, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আমি স্পষ্ট দেখলাম রানিমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, কিন্তু আমি আর কিছুই বলতে পারলাম না। কেবল মাথা নিচু করে বেরিয়ে এলাম ঘর থেকে। বাইরেটা নিরঙ্কুশ অন্ধকার। মাথার উপরে আকাশের অসংখ্য চোখ জ্বলছে। দশমীর এক ফালি চাঁদ মেঘের দোলায় ধাক্কা খেতে খেতে থমকে দাঁড়ালো খানিকটা। তারপর আবার ভাসতে লাগলো একটানা। দূরে কোনো এক পাকুর গাছে কুবো পাখি শব্দ করে চলেছে। বাঁশের মাচানে মরা শুইয়ে একদল লোক চলেছে শ্যাওরা ফুলের গঙ্গায়। দূর থেকে তাদের হরিদনির আওয়াজ ঘন বাতাসে খান খান হয়ে ভেঙে পড়ল, আর সঙ্গে সঙ্গে ঘোড়াগাড়ির একটা অস্পষ্ট স্বর এগিয়ে আসতে লাগলো সামনে। আমি বুঝলাম এবারে আমাকে তীব্র প্রতিবাদ করতে হবে। যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত হতে হবে। কালো রাতের রন্ধ্রে রন্ধ্রে বিখ্যাত জমিদার বংশের যে পাপ এতদিন ধূমায়িত হচ্ছিল, শত শত দরিদ্র চাষির ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে তৈরি যে টাকা এতদিন ধরে মদের পেয়ালা আর বাইজির নিত্য ছন্দে মিলিয়ে যাচ্ছিল, তার অবসান আজ আসন্ন। কিংবা নায়েব চারুচন্দ্র সান্যাল আজ জমিদার বিশ্বম্বর হতে চলেছেন। কুবো পাখিটা এখনো থেকে থেকে ডেকে উঠছে। একটা সাদা পেঁচা অস্পষ্ট আলোয় পাখনা ভর করে উড়ে চলেছে। আর মিল্কি বাদামতলা গ্রামের উচ্চ ইংরেজি বিদ্যালয়ের জুনিয়র টিচার চোখের সামনে দেখতে পাচ্ছে একটা অনাগত পরিবর্তন। ইচ্ছে করলে পারতাম ওই কর্কশ গাড়ির আওয়াজকে মাটির ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে, অথবা বসন্ত বাইজির হাত থেকে তীক্ষ্ণ ছুরিটা কেড়ে নিতে। কিন্তু কি জানেন, নিজের ব্যক্তিত্বকে আমি কখনো নষ্ট করতে চাইনি, আর চাইনি বলেই আমি নিথর নিস্পন্দ পাথরের মতো গাছের গায়ে গা মিলিয়ে দাঁড়িয়ে রইলাম। গাড়িটা এসে দাঁড়ালো রাজ ফটকের সামনে। দূর থেকে যে আলোটা চাতালের উপর ঘোরাঘুরি করতে দেখেছিলাম, সেটা এখন বেরিয়ে এলো বিবি ঘর থেকে। দপদপ করতে করতে একেবারে নিভে গেল। সমস্ত অঞ্চলটা যেন মৃত্যুপুরী। মৃত্যুর তুষার শীতল গুহায় আমরা কতকগুলো বন্য পশু সেই আদিম যুগে ফিরে গেছি। আমাদের তীক্ষ্ণ নখর দিয়ে পৃথিবী চিরে চিরে দেখছি আমাদের পূর্বপুরুষের ফসল। অক্টোপাসের মতো লোমশ বিভৎসতা আমাদের পাকে পাকে গ্রাস করে ফেলেছে।
জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পায়ের কাছে কিসের সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়লাম। না, অন্য কিছু নয়, মানুষ। কিন্তু কোনো মানুষ যে পড়েছিল তা অত দেখবার সময় পায়নি। বাগানের পাঁচিল টপকে যখন রাস্তায় এসে পড়লাম, তখন রীতিমতো আমি হাঁপাচ্ছি। সমস্ত পৃথিবীটা আমার কাছ থেকে সরে গেছে। আমি একা, ভয়ানক একা। পাঁচিলের ধার ঘেঁষে আমি সরীসৃপের মতো বুকে হেঁটে চলেছি। তারপর বেশ মনে আছে, খানিকটা ফিসফাস কথার আওয়াজ শুনে বুঝতে পেরেছি ঘোড়ার গাড়ি আমাকে ফেলে রেখে পালাতে পারবে না। কিছুক্ষণ পরে কালো কালো কতকগুলো লোক অচৈতন্য বিশ্বম্বর বাবুকে এনে তুলল গাড়ির মধ্যে। আশ্চর্য হয়ে দেখলাম, কিন্তু কি জানেন, বলতে এখনো সংকোচ হচ্ছে। দেখলাম রানীমাও তাদের দলে রয়েছেন। আপনি হয়তো কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছেন, নয়তো ভাবছেন আমি মিথ্যেবাদী। কিন্তু একটা কথা মনে রাখতে অনুরোধ করছি, আমরা শিক্ষকের জাত, সুতরাং মিথ্যে কথা খুব কমই বলে থাকি। রানীমাকে দলের মধ্যে দেখে আমি বিস্মিত হইনি, বরং এইটাই আশা করেছিলাম। রানীমা ধীরে ধীরে গাড়ির মধ্যে উঠলেন। উঠল বসন্ত বাইজি। তারপর ধরাধরি করে বিশ্বম্বর বাবুকে গাড়ির চালের উপরে তুলে দেওয়া হলো। নায়েব মশাই বললেন, ফটকের ওপর ভার রইল এই সমস্ত নিয়ে যাওয়ার। গাড়িটা বাবুর বাগান পর্যন্ত খুব জোরে যাবে, তারপর মাঠ চিপি পড়লে বেগ কমিয়ে আনবে। সবাইকে বলে দিচ্ছি, খুব সাবধান, অন্তত ফাঁড়ির কাছ বরাবর গিয়ে যেন ভুল করে বসো না। আমি সাইকেলে যাচ্ছি পেছন পেছন। শুনছেন? এবারে বাইজির গলা। আমি কিন্তু ওখান থেকেই পাড়ি জমাবো। আমার টাকাটা মিটিয়ে দিলে হতো না? কাজ উদ্ধার হলে আপনি টাকা আসবে হাতে, কিচ্ছু ভাবতে হবে না। তাহলে একটা কথা আছে। বাইজি এবারে নেমে এলো গাড়ি থেকে, নায়েব মশাইকে সঙ্গে নিয়ে একটু সরে গেল। ফিসফিস করে কথা বলল অনেকক্ষণ। কি কথা বলেছিল আমি শুনতে পাইনি, তবে দুটো কথা ছিটকে এসেছিল হঠাৎ। নায়েব মশাই বলেছিলেন, কি যে বলেন আপনি, তবে আসবেন মাঝে মাঝে, দেখা যাবে ক্ষণ। আবেগে নায়েব মশাইয়ের হাত দুটো জড়িয়ে ধরেছিল বাইজি। রানীমা একটাও কথা বলেননি, কেবল এক দৃষ্টে তাকিয়েছিলেন বাগানের দিকে। বোধহয় আমার ঘরের দিকেই তাকিয়েছিলেন তিনি। কি জানি কেন, আজও বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে সকলেই গাড়িতে উঠে পড়ল। আস্তে আস্তে চলতে লাগলো ঘোড়া। গাড়ির দেওয়ালে হেলান দিয়ে আচ্ছন্নের মতো বেশ বসেছিলাম। হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে গাড়িটা থেমে গেল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম দুপাশে অফুরন্ত মাঠ, মিঠেল বাতাসের ঝাপটা চোখ স্বপ্নাতুর করে তোলে। আমি যেন কেমন কাল্পনিক হয়ে পড়ি। কোথায় যেতে হবে, কি করতে হবে, কিছুই আর মনে স্থান পায় না। মন মাঠঘাট ছাড়িয়ে বাগানের এক কোণে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। আকাশে চাঁদের চাঁদোয়া, মাঝে মাঝে দিক চক্রবাল আশ্রয় করে শালবন উকি মারছে। আর হয়তো একটা একটা করে শেয়াল আর্তচিৎকারে রাত্রির বুক বিদীর্ণ করছে। ঘোড়ার গাড়িটা থেমে পড়ল। হয়তো কোনো এক বিপদের ইশারা পেয়েছে, নয়তো মাঝপথে কোনো প্রয়োজনের তাগিদ মনে পড়েছে। কিন্তু তাই বলে আমার যে ভয় করছিল তা বলবো না, বরং কেমন এক অশরীরী আনন্দ আমার দেহে ভর করছিল। অনাগত উজ্জ্বল ভবিষ্যতের পদক্ষেপ আমার বক্ষের স্পন্দনের সঙ্গে আমি যেন অনুভব করছিলাম। সামনের সিটে বসেছিল বসন্ত বাইজি। আবছা অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছিল না, তবে বেশ বুঝতে পারছিলাম দৈহিক ও মানসিক অত্যাচারের বিভিন্ন চিহ্ন তার চোখে মুখে ফুটে উঠেছে। কথা বলতে ইচ্ছে করলেও তাই চেষ্টা করলাম না। একটা লোক উপর থেকে নেমে বসন্তকে বলে, মাইজি, দূর থেকে সিপাহীরা সন্দেহ করেছে। তাহলে উপায়? কেঁপে উঠল বাইজির গলা।
সামনের ওই পোলের তলায় গাড়িটাকে ঢুকিয়ে দিলে ভালো হয় না? আর এখান থেকে কত দূর যেতে হবে? ঠিক আছে, কিচ্ছু ভাবতে হবে না। লোকটা পিছনে তাকালো। নায়েব মশাই সাইকেলে আসছেন। হাত নেড়ে ইশারা করে কি যেন বলছেন উনি। আরে কি ব্যাপার, সামনে একটা লাইট দেখতে পাওয়া যাচ্ছে না? আজ্ঞে স্যার, পোলের তলায়। ঝটপট করো, লাশটা নামিয়ে নাও কাঁধে করে। তারপর মাঠ ভেঙে এগিয়ে চলো, এছাড়া কোনো উপায় নেই। সামনের জঙ্গলটার মধ্যে গেলে ওরা আর খুঁজে পাবে না। দুটো বন্দুকের আওয়াজ হলো। ঘোড়া আর গাড়িটাকে টানতে টানতে পোলের মধ্যে ঢুকিয়ে দিল লোকগুলো। তারপর লাশটাকে কাঁধে করে নিয়ে ছুটে চলল সামনের জঙ্গলের দিকে। আমাকে আর বাইজিকে সাইকেলে বসিয়ে নায়েব মশাই দুর্দান্ত বেগে সেই মাঠের মধ্যে দিয়ে ছুটে চললেন। তুমি হয়তো হাসছ, কিন্তু তখন অত ভাববার সময় ছিল না। প্রাণ বাঁচানোর সমস্যায় ছিল কঠিন। পেছনে বন্দুকের আওয়াজ শুনতে পেলাম আমরা। নায়েব মশাই মৃদু হেসে বললেন, মরুক খানিকটা ফাঁকা আওয়াজ করে। প্রায় ঘণ্টাখানেক চলার পরে আমরা বনের মধ্যে এক পরিষ্কার জায়গায় এসে পৌঁছালাম। নায়েব মশাই বললেন, হারিয়াপ হারিয়াপ। লোকগুলো অচৈতন্য বিশ্বম্বর বাবুকে ধরাধরি করে একটা গভীর গর্তের মধ্যে ফেলে দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কোনো প্রতিবাদ করতে পারলাম না, বাধা দিতে পারলাম না, বরং মনের দরজা খুলে গেল। দরজার ফাঁক দিয়ে স্পষ্ট দেখতে পেলাম হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার পরম নির্বিঘ্নে ঘুমোচ্ছে। আঘাত পেয়েছে সে রানিমার কাছ থেকে। না না, এখন আর তাচ্ছিল্য করব না তোমায়। তোমার জন্যেই যে এত সব কাণ্ড। গর্তের মধ্যে স্বামীকে ফেলে দেওয়া হয়েছে, অথচ আমার মনে কোনো কান্নার পাহাড় লুকিয়ে নেই। গর্তের মধ্যে সবাই মাটি ফেলছে অনবরত, অথচ চোখের জল আমার বুক ভাসিয়ে দিচ্ছে না। কথাটা ভাবতে হয়তো তোমার বিশ্রী লাগছে, কিন্তু কি করব? মন যখন একজনের আকর্ষণে নিয়ত ছিন্ন ভিন্ন হয়, টাটিয়ে ওঠে বিস্ফোরার মতো, তখন নিজেকে পর্যন্ত ভুলে যেতে বসি ভাই। স্বামীকে পথের কাঁটা বলে মনে করে ফেলি। তাই বলে কি আমি চেষ্টা করিনি? অনেক করেছি। তিলে তিলে নিষ্পেষিত করেছি আমার দেহ। কতবার আমার গলা টিপে ধরেছি, কুটনো কোটার বটি তুলে ধরেছি মাথায়। রাগে কখনো মাথার চুল ছিঁড়ে ফেলেছি মুঠো মুঠো করে। যখন কিছুতেই কিছু হয়নি, তখন অফুরন্ত চোখের জল ফেলতে দ্বিধাবোধ করিনি। কিন্তু যখন স্কুলের ঘণ্টা পড়েছে, তখন হাতুড়ির আওয়াজ শুনতে পেয়েছি বুকে। পা ছড়িয়ে কান্নার বদলে জানালা খুলে দৃষ্টিটা ছুড়ে দিয়েছি স্কুলের খোলা চত্বরে। দেখেছি একখানা ফর্সা কাপড় পরে দীর্ঘ ছায়া ফেলে এগিয়ে চলেছে হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। বুকের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস। সেই জন্যে স্বামী তখন হয়ে গেছে আমার কাছে তুচ্ছ, সংসার হয়েছে নরকের রাজ্য। স্বামীকে গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দেওয়া হচ্ছে। নেশায় বেহুশ হয়েছে বলে তার এই রকম মৃত্যু। জীবন্ত কবর কখনো দেখেছো তুমি? আমি ভাই দেখতে পারিনি। সেখান থেকে পালিয়ে এসেছিলাম। ইচ্ছে ছিল সেই রাত্রেই অ্যাসিস্ট্যান্ট টিচারকে নিয়ে পাড়ি জমাবো অন্য দেশে। কতবার যে পড়েছি তা বিচার করিনি। আমাকে যেতে হবে, পাঁচিল টপকে বাগানে নামতে হবে, তারপর দরজায় ঠেলা দিয়ে জাগিয়ে তুলতে হবে টিচারকে। কাকপক্ষীটি টের পাবে না। টিচারকে অবাক হওয়ারও সময় দেওয়া হবে না। ভোর হওয়ার আগেই আমাদের চলে যেতে হবে অনেক দূরে। কিন্তু ভাই, ভোর হয়ে গেল, আমাদের চলে যাওয়া হলো না। হাঁপাতে হাঁপাতে যখন পাঁচিল টপকালাম, যখন আস্তে আস্তে ধাক্কা দিলাম দরজায়, তখন দরজাটা খুলে গেল। কিন্তু আমার মনের মানুষকে দেখতে পেলাম না। বিছানাটা খা খা করছে, বুকের ভেতরটা হু হু করে পুড়ে যাচ্ছে। আমি কি ক্রমশ আমার স্বামীর মতো মৃত্যু গহ্বরে নেমে যাব? নয়তো পায়ের তলায় মাটি অত দুলছে কেন? ঘরের দেওয়ালগুলো উধাও হয়ে যাচ্ছে কেন? বিশ্বাস করো তুমি, আমি আর দাঁড়াতে পারলাম না। ধপ করে বসে পড়লাম সেখানে। ভোর হলো।
এরপর গোটা 4টে সূর্য আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি খেলাম না, ঘুমোলাম না, কেবল শুনলাম বাইজির নূপুরের আওয়াজ আর নায়েব মশায়ের বিকট অট্টহাসি। ইচ্ছে করল বিক্ষোভে ফেটে পড়ি, জোর করে প্রচার করে দেই নায়েব মশাই যে বাইরের লোকদের বলে বেড়াচ্ছেন বিশ্বম্বরবাবু বিদেশে হাওয়া বদল করতে গেছেন, সে কথা ভুল। বিশ্বম্বর বাবুকে মেরে ফেলা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে। কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করল, ওগো তোমরা চলো, দেখবে, চলো সেই জায়গা। আমি জানি গো জানি, সেখানে গুচ্ছ গুচ্ছ ঘাস জন্মেছে। আমাকে তোমরা ফাঁসি দাও, জেলে দাও, কিন্তু নায়েব মশাইকে ছেড়ো না। কথাগুলো সমুদ্র সফেনের মতো আছাড় খেয়ে পড়ল হৃদয়ের পটভূমিতে। আমি বুক ফাটা অট্ট হাসিতে ফেটে পড়লাম। সকলে বলল আমি নাকি পাগল হয়ে গিয়েছি। সত্যিই তো, নইলে অমন করে আমি বাগানের দিকে তাকিয়ে থাকবো কেন? আর কেনই বা হঠাৎ নায়েব মশায়ের সঙ্গে বসন্ত বাইজির ঝগড়া শুনে পালানোর চেষ্টা করব? ঘর যেন আমার কাছে কয়েদখানা, বাইরের খোলা আকাশ আমার কাছে মুক্তির সমুদ্র। হয় আমার মনের মানুষকে ফিরিয়ে দাও, নয়তো কবরখানা থেকে উদ্ধার করো আমার স্বামীকে। তা না হলে আমি বাঁচব কাকে নিয়ে? তুমি তো বলেছিলে নায়েব মশাই, বিশ্বম্বর বাবুর মৃত্যুর বদলে আমায় এনে দেবে মনের মানুষকে। কই সে সত্য পালন করলে কই? কোথায় যাব, কোথায় যাব আমি? দুরন্ত ঝড়ের মতো আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। ফটকের সামনে এসে দাঁড়ালেন নায়েব মশাই। না, তোমার যাওয়া হবে না। মানে, কি বলতে চাও তুমি? ধনুকের মতো বেঁকে দাঁড়ালাম আমি। বসন্ত বাইজি ছুটতে ছুটতে এলো, বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। না, ছাড়ব না। কি ভেবেছ তুমি এতদিন ধরে আমাকে কথা দিয়ে? ভুল, ভুল বাইজি, আমি রানীকে ভালোবেসেছি। ও তাই নাকি? ঠোঁটের কোণে বিদ্যুতের মতো বাঁকা হাসি বসন্ত বাইজির। তুমি বসন্ত বাইজিকে চেনো না নায়েব। এই মুহূর্তে তোমাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। কারো কোনো সাড়া নেই, শব্দ নেই, সমস্ত জঙ্গল খা খা করছে। আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম সেই কাটা ঝোপের মধ্যে। যখন চেতনা ফিরে এলো দেখলাম সকাল হয়ে এসেছে। কোনো রকমে নিজেকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে এসেছি ভাই। আজ 10 দিন পরে তোমার কাছে আমার মনের মানুষের সন্ধান পেয়েছি, কিন্তু মন আর সাড়া দিচ্ছে না। যতবার মনে ভাবছি এই ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই, ততবার মন আমাকে ঠেলে দিচ্ছে পেছনে। কখনো ভাবছি আবার ফিরে যাই, কিন্তু কবর থেকে জ্বলন্ত চোখ নিয়ে আমার স্বামী আমায় পুড়িয়ে মারছে কেবলই। কি করি, কি করতে পারি আমি? আচ্ছা বলতে পারো, কেন এমন হলো?